আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। শুরুতেই শিরোনাম। বাংলাদেশ সফরে আসবেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। সেনাবাহিনীর গ্রেপ্তারের ক্ষমতা নেই বললেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। মা ইলিশ রক্ষায় বাংলাদেশি জেলেরা জাল না ফেললেও থেমে নেই ভারতীয়রা। ট্রাম্পের সবুজ সংকেত, গাজায় টহল দিচ্ছে হামাসের বন্দুকধারীরা। জুয়ার বিজ্ঞাপনের কারণে ব্লক হতে পারে ক্রিকইনফো। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ সিলভা আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশ সফরে আসার আগ্রহ প্রকাশ করেছেন। এই সফর দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করবে বলে তিনি আশা প্রকাশ করেন। ইতালির রোমে স্থানীয় সময় সোমবার জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা আয়োজিত বিশ্ব খাদ্য ফোরামের অনুষ্ঠানের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে ব্রাজিলের প্রেসিডেন্ট তার এই আগ্রহের কথা জানান। প্রধান উপদেষ্টার প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানিয়েছেন। এ বিষয়ে আবুল কালাম আজাদ বলেন, দুই নেতা FAO সদর দপ্তরে দ্বিপক্ষীয় বৈঠক করেন। এ সময় তাদের মধ্যে সামাজিক ব্যবসা, সর্বজনীন স্বাস্থ্যসেবা, সামাজিক অন্তর্ভুক্তি, দারিদ্র্য মোকাবেলায় কৌশল সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বৈঠকে পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য প্রেসিডেন্ট লুলাকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান মোহাম্মদ ইউনূস। লুলা দা সিলভা আমন্ত্রণ গ্রহণ করে আগামী ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশ সফরের ইচ্ছা প্রকাশ করেন। প্রেসিডেন্ট লুলা বলেন, আমি বাংলাদেশে যাব। ডক্টর মোহাম্মদ ইউনূস তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, দারুণ হবে। বৈঠকে উপস্থিত ছিলেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার, মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার, প্রধান উপদেষ্টার কার্যালয়ের SDG বিষয়ক সমন্বয়ক লামিয়া মোর্শেদ ও পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। সেনাবাহিনীর গ্রেপ্তার করার ক্ষমতা নেই, আদালতে দেওয়া গ্রেপ্তারি পরোয়ানা তামিলের দায়িত্ব পুলিশের বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, সেনাবাহিনীর গ্রেপ্তারের ক্ষমতা নেই, আদালতে দেওয়া গ্রেপ্তারি পরোয়ানা তামিল করবে পুলিশ। আইন শৃঙ্খলা বাহিনী কাউকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার বললে আইন অনুযায়ী 24 ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে হয়। বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে মানবতা বিরোধী অপরাধের 2টি মামলা এবং জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় 25 সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাকে আসামি করা হয়েছে। এর মধ্যে 15 জনকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। এ সময় সেনা কর্মকর্তাদের গ্রেপ্তার প্রসঙ্গে চিফ প্রসিকিউটর বলেন, এই আদেশ পালনের ব্যাপারে সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের অফিসকে অবহিত করা হয়েছে, কিন্তু তারা গ্রেপ্তার করবে না। তিনি বলেন, তারা অবহিত থাকার অর্থ হচ্ছে যখন পুলিশ এই গ্রেপ্তারি পরোয়ানা তামিল করতে যাবে, তারা অবহিত থাকলে এই পরোয়ানা তামিল করতে তাদের সাহায্য করবে। সুতরাং অ্যারেস্টিং এর পাওয়ার কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, অন্য কারো নয়। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে তৃতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন চলছে আজ। এর আগে গতকাল দিনভর এই মামলার শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে একে একে মামলার দালিলিক প্রমাণ, প্লেস অফ অকারেন্স, গণহত্যার বিস্তার, যুক্ত থাকার বিভিন্ন পক্ষ ও জুলাইয়ের ঘটনাক্রম তুলে ধরা হয়। প্রসিকিউশনের অভিযোগ, বিরোধী পক্ষকে দমন করে ও জনগণকে শোষণ করে আওয়ামী লীগ যে লুটপাট চালিয়েছে তা ব্রিটিশদের 200 বছরের লুটপাটকেও হার মানায়। এদিন শেখ হাসিনার নতুন একটি ফোনালাপ উপস্থাপন করা হয়, যেখানে আন্দোলনকারীদের ওপর সরাসরি গুলির নির্দেশ দেন হাসিনা। এর মধ্যেই এই মামলার সাক্ষ্য দিয়েছেন 54 জন। তাদের প্রত্যেকেই হাসিনা সহ 3 আসামির সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন। ইলিশ প্রজনন মৌসুমে বাংলাদেশি জেলেদের ত্যাগ অনেকটাই বিফলে যাচ্ছে ভারতীয় জেলেদের জন্য। সমুদ্র ও উপকূলীয় অভয়াশ্রমে মা ইলিশ রক্ষায় 22 দিন মাছ ধরছেন না বাংলাদেশি জেলেরা। তবে থেমে নেই ভারতীয়রা। শুধু নিজেদের জলসীমায় নয়, বাংলাদেশি জলসীমায়ও ঢুকে পড়ছেন তারা। বিশেষজ্ঞরা বলছেন, দুই দেশের সমুদ্র ও উপকূলে মা ইলিশ রক্ষা করা গেলে ইলিশের উৎপাদন বাড়বে আরও কয়েক গুণ। সমুদ্র ও উপকূলে চলছে 2 নীতি। ডিম ছাড়তে গভীর সমুদ্র থেকে ছুটে আসা মা ইলিশ বিচরণ করছে বাংলাদেশ ও ভারতের উপকূলে। তবে বাংলাদেশের জেলেরা মা ইলিশ না ধরলেও
অবাধে শিকার করছে ভারতীয়রা। মূলত মা ইলিশ রক্ষায় মাছ ধরায় 22 দিনের নিষেধাজ্ঞার কারণে এখন সাগরে যাচ্ছেন না বাংলাদেশি জেলেরা। তাদের অনুপস্থিতিতেই দেশের জলসীমায় এখন অবাধেই মাছ ধরছেন ভারতীয় জেলেরা। শত শত ভারতীয় মাছ ধরা ট্রলার বাংলাদেশি জেলেদের হটিয়ে হরহামেশা মাছ নিয়ে যাচ্ছে। এতে ইলিশের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মাছ না ধরে অর্ধাহারে অনাহারে দিন পার করা বাংলাদেশি জেলেদের ত্যাগ বিফলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বাংলাদেশি জেলেরা বলছেন, ভারতীয়রা এখন মাছ ধরে নিয়ে যাচ্ছে। এটা বন্ধ করা না গেলে দেশের জন্যই ক্ষতি। সরকারকে এ বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে হবে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। শুক্রবার থেকে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর হামাস ধীরে ধীরে গাজার রাস্তায় তাদের লোকদের ফিরিয়ে নিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরামর্শ দিয়েছেন যুদ্ধবিধ্বস্ত গাজায় পুলিশিং পরিচালনার জন্য হামাসকে সাময়িকভাবে সবুজ সংকেত দেওয়া হয়েছে। মঙ্গলবার লাইভ প্রতিবেদনে আল জাজিরা এ তথ্য জানায়। হামাস অপরাধী চক্রের বিরুদ্ধে লড়াই করছে এবং নিজেকে একটি পুলিশ বাহিনী হিসেবে প্রতিষ্ঠা করছে, এমন প্রতিবেদন সম্পর্কে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তারা অর্থাৎ হামাস সমস্যাগুলো বন্ধ করতে চায়। তারা এ বিষয়ে খোলামেলাভাবে কথা বলেছে এবং আমরা তাদের কিছু সময়ের জন্য অনুমোদন দিয়েছি। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর হামাসের গাজা সরকারের মিডিয়া অফিসের প্রধান ইসমাইল আল থাওয়াপ্তা বলেছেন, তাদের দল নিরাপত্তা শূন্য হাতে দেবে না এবং জনসাধারণের নিরাপত্তা ও সম্পত্তি পাহারা দেবে। এর আগে হামাস তাদের অস্ত্রভান্ডার নিয়ে যে কোনো আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছে। তবে তারা বলেছে, ভবিষ্যতে ফিলিস্তিনি রাষ্ট্রের কাছে তাদের অস্ত্র সমর্পণ করতে প্রস্তুত থাকবে। এদিকে ইসরায়েলের সঙ্গে চলমান বন্দি বিনিময় চুক্তির আওতায় মুক্তি পাওয়া ফিলিস্তিনি বন্দীদের জন্য এই মুক্তি মিশ্র অনুভূতির কারণ হয়েছে। কারণ তাদের পরিবারের সদস্যরা জানতে পেরেছে তাদের প্রিয়জনদের তৃতীয় কোনো দেশে জোর করে নির্বাসনে পাঠানো হবে। সোমবার ফিলিস্তিনি বন্দীদের গণমাধ্যম দপ্তর জানিয়েছে, বন্দি বিনিময়ের অংশ হিসেবে মুক্তি পাওয়া অন্তত 154 জন ফিলিস্তিনিকে ইসরায়েল নির্বাসনে পাঠাবে। গাজায় বন্দি ইসরায়েলিদের বিনিময়ে ইসরায়েল মোট 250 জন ফিলিস্তিনি বন্দী এবং প্রায় 1700 গাজাবাসীকে মুক্তি দিচ্ছে। এদিকে যুদ্ধবিরতির অংশ হিসেবে হামাস ও অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠী 20 জন ইসরায়েলি বন্দীকে মুক্তি দিয়েছে। কোথায় এই মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনিদের পাঠানো হবে তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। তবে চলতি বছরের জানুয়ারিতে আগের এক বন্দি মুক্তি চুক্তিতে ইসরায়েল ডজন খানেক বন্দীকে তিউনেশিয়া, আলজেরিয়া ও তুরস্ক সহ কয়েকটি দেশে নির্বাসনে পাঠিয়েছিল। পর্যবেক্ষকরা বলছেন, এই জোরপূর্বক নির্বাসন আন্তর্জাতিক আইনে অবৈধ এবং এতে মুক্তিপ্রাপ্ত বন্দীদের নাগরিকত্বের অধিকার লঙ্ঘিত হচ্ছে। তারা এটিকে বন্দি বিনিময়ের ক্ষেত্রে দ্বৈত মানদণ্ডের উদাহরণ বলে উল্লেখ করেছেন। সবশেষে খেলার খবর। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব বলেছেন, বাংলাদেশে অনলাইনে সবচেয়ে বেশি জুয়ার বিজ্ঞাপন দেয় ক্রিকইনফো। জনপ্রিয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটটি বিজ্ঞাপন থেকে যে অর্থ আয় হয় তা থেকে কোনো ধরনের ভ্যাট বা ট্যাক্স দেয় না। এছাড়া অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মতো দেশেও জুয়ার বিজ্ঞাপন প্রকাশ করে না ওয়েবসাইটটি। তাই সার্বিক বিষয় বিবেচনা করে বাংলাদেশ ক্রিকইনফো বন্ধ করার উদ্যোগ নিয়েছে সরকার। তবে তার আগে জনমত নেওয়া হবে। সোমবার দিবাগত রাতে ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী। ফয়েজ আহমেদ জানান, অনলাইন জুয়া, এর প্রচার প্রচারণা, বিজ্ঞাপন ইত্যাদি বাংলাদেশের সাইবার সুরক্ষা আইন 2025-এ নিষিদ্ধ। তিনি উল্লেখ করেন, জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলা অস্ট্রেলিয়া, ইংল্যান্ড সহ বেশ কিছু দেশের ক্রিকইনফোর বিজ্ঞাপন পর্যালোচনা করে দেখেছে, সেখানে অনলাইন জুয়ার বিজ্ঞাপন শতভাগ অনুপস্থিত। শুধু বাংলাদেশে জুয়ার বিজ্ঞাপন দিয়ে আইন ভঙ্গ করছে ক্রিকইনফো। দর্শক, আমাদের আজকের মিড ডে নিউজের আয়োজন ছিল এই পর্যন্ত। ইনশাআল্লাহ আগামীকাল আবারও একই আয়োজনে আপনাদের সঙ্গে দেখা হবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।